হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়া সহ বিশেষ জ্ঞান অর্জনের পুরো পর্ব জুড়ে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, তাকবীর এবং স্নেহা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ওকে আপু। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা শিখবো টমেটো আঁকা। আজকে আমরা টমেটো আঁকবো। টমেটো খাও? হ্যাঁ খাই। আমিও খাই। কাঁচা না পাকা? পাকাও কাঁচা। হ্যাঁ, গুড। কাঁচা টমেটোও কিন্তু খাওয়া যায় এবং পাকা টমেটোও খাওয়া যায় যখন টুকটুকে লাল হয়ে যায়, তাই না? হ্যাঁ। একটা জিনিস খেয়াল করেছো, অন্য ফল যখন পেকে যায় তখন হলুদ বর্ণ ধারণ করে, আর টমেটো পেকে গেলে টুকটুকে লাল হয়ে যায়, তাই না? হ্যাঁ। ভীষণ সুন্দর কিন্তু টমেটোর রং। এই টমেটো শুধু কিন্তু দেখতেই সুন্দর না, এই টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন এ, বি, সি এবং কে, তাই না? চলো আমরা টমেটো আঁকা শুরু করি। ওকে। কেমন দেখতে, গোল না চারকোনা? গোল। গোল। আচ্ছা, আমরা শুরুতে একটু গোল একটা দাগ দিয়ে নিই। আমরা এইটুকু আঁকলাম। এই জায়গায় আমরা একটা কাটা টমেটো আঁকবো। এটা কি টমেটো? কাটা টমেটো। কাটা টমেটো। আর এই যে টমেটোটা এঁকেছি, টমেটোর ওপরে কি থাকে? বোটা। হ্যাঁ, এবং বোটার ওপরে চিকন পাতা থাকে, তাই না? হ্যাঁ। এটা যেহেতু কাটা টমেটো, এই ভেতরে যে টমেটোর যে স্কিনটা আছে, তাই না? স্কিনটা একটু মোটা না? সেই স্কিনটাকে আমরা একটু আলাদা করে নিব। এবারে টমেটোর ভেতরে আমরা একটু এরকম থাকে না কাটার পরে, কেন বলো তো? ভেতরে দানা থাকে, তাই না? এরকম দানার অংশগুলো থাকে, এগুলো আমরা কালার দিয়ে আরো ভালো করে বুঝিয়ে দিব। এই কিন্তু আমাদের কাটা টমেটো এবং আস্ত টমেটো আঁকা হয়ে গেল। এবারে আমরা রং করব। এই টমেটো রং করার জন্য আমরা নিব কমলা রং, লাল, সবুজের দুইটা গ্রেড আর গোল্ডেন হলুদ। ঠিক আছে? একটু লাগবে কালো, চাইলে কোথাও কোথাও আমরা সাদা ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। আমরা শুরুতে একটু গোল্ডেন হলুদটা পাতলা করে নিব। পাতলা করে গোল্ডেন হলুদটা নিয়ে জাস্ট আমরা টমেটোর এই জায়গাগুলোতে একটু দিয়ে নিব। এরপরে আমরা কোথাও কোথাও একটু সাদা পানি দিয়ে টেনে নিব। এই পানিটাই, এই যে তুলিতে যে পানিটা থাকবে, এই পানিটা দিয়েই আমরা একটু টেনে দিব। জানো আপু, টমেটোর ভিতরে কিন্তু নিজস্ব পানিও থাকে। হ্যাঁ। এরপরে আমরা এই গোল্ডেন হলুদটা এই ভেতরে একটু দিয়ে দিব। এরপরে আমরা এই হলুদটার সাথে একটু অরেঞ্জ মেশাবো, মিশিয়ে এই জায়গাগুলোতে একটু দিয়ে দিব। কিছু কিছু জায়গায় এরকম সলিড সাদাই থাকবে, কেমন? আচ্ছা। নিচের দিকটা গাঢ় হবে। জানো থাকবে, নিয়মিত টমেটো খেলে টমেটো আমাদের হাড় গঠনের সঠিক পদ্ধতিতে সাহায্য করে। হ্যাঁ। এবারে আমরা কাটা টমেটো যেটা আছে সেটার ভেতরের অংশটা একটু লালের সংমিশ্রণে একটু গাঢ় কমলা করে দিয়ে দিব। আর টমেটো আমাদের ত্বকও ভালো রাখে। এই অংশগুলো আমরা এবারে কালার করে নিচ্ছি। এই জায়গাগুলো আমরা চিকন তুলি দিয়ে রং করে নিচ্ছি। আমরা কিন্তু চাইলে প্যাস্টেল কালার দিয়েও এই টমেটোটা এঁকে নিতে পারি। সামান্য পরিমাণে আমরা একটু কালো নিয়ে নিব ভেতরের ডেপথগুলো দেওয়ার জন্য। কমলার সাথে কালো মেশালে কি রং হয় বলো তো? এটা বাদামি বাদামি, হালকা বাদামি টাইপের একটা রং হয়। জানো থাকবে, টমেটো কিন্তু আমাদের চোখও ভালো রাখে। হ্যাঁ, আমাদের চোখ টমেটো খাওয়ার জন্যই
আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি। হ্যাঁ, ভেতরের অংশগুলো আমরা এবার একটু কমলা নিয়ে নিচ্ছি। এবারে আমরা টমেটোর নিচের অংশটা করে নিব। নিচের অংশটাও আমরা একটু ডার্ক দিয়ে নিব। এই জায়গাটাও আমরা একটু ডার্ক দিয়ে তারপর অরেঞ্জ কালারটা দিয়ে নিব। জানো আপু, আমাদের স্কুলে না একবার সবজি উৎসব হয়েছিল, সেখানে নানা রকম সবজি ছিল, টমেটোও ছিল সেখানে। হ্যাঁ, এবং বিভিন্ন স্কুল, একাডেমি এইসব জায়গায় যদি পিঠা উৎসব, সবজি উৎসব, ফল উৎসব এগুলো করা হয়, তখন যেটা হয় অনেক শিশুরা যারা সব ধরনের সবজি পিঠা চেনে না, তারা কিন্তু দেখে চিনে যায় সেগুলো, তাই না? হ্যাঁ। এবারে আমরা হালকা হলুদটা একটু নিব। হালকা হলুদটা নিয়ে এই সাইডগুলো একটু টমেটো রং করে দেব, কাটা অংশটা, তাই না? এবারে আমরা পাতার অংশে চলে যাব। প্রথমে আমরা হালকা সবুজ, যেটা শ্যাওলা গ্রিন, সেটা নিয়ে নিচ্ছি। এবারে আমরা যেটা করব, আমাদের আস্ত টমেটো যেটা আছে সেটার মধ্যে আমরা একটু শেড দিয়ে নিব। ওকে। নিচের দিকটাতে গাঢ় রং হয় না? হ্যাঁ। স্নেহা, তোমার সবচেয়ে পছন্দের সবজি কোনটা? টমেটো। আমারও। এবারে আমরা একটু লাল নিয়ে নিব, ক্রিমসন রেড যেটা, সেটা। এটা নিয়ে কোথাও কোথাও আমরা যেই জায়গাগুলোতে একেবারে গাঢ় চাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা এই ক্রিমসন রেড দিয়ে দিব। এবারে আমাদের যে ডার্ক অংশগুলো আছে সেই অংশগুলো আমরা আরেকটু ডার্ক করে দিব। আমরা কাটা টমেটোটার সাইডে একটু ডার্ক দিয়ে দিচ্ছি, যেই জায়গাগুলোতে আমাদের ডার্ক প্রয়োজন। জানো থাকবে, নিয়মিত টমেটো খেলে আমাদের শক্তি খুব ভালো থাকে। হ্যাঁ, আমাদের শক্তি আরো বেড়ে যায়। এবারে আমরা পাতার ভেতরে আরেকটু গাঢ় দিয়ে দিব। ওকে। এবারে আমরা কোথাও কোথাও একটু গাঢ় কালার দিয়ে নিচ্ছি পাতার উপরের অংশে। পেছনের পাতাগুলো গাঢ় হবে, সামনের পাতাগুলো একটু হালকা কালার হবে। এবারে আমরা একটু সাদা নিলাম। আমরা পেপার হোয়াইট রেখেও কাজ করতে পারি, আবার আলাদা করে সাদা নিয়েও কাজ করতে পারি। যেই জায়গাগুলোতে আমরা একটু হাইলাইট চাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা এইভাবে করে একটু সাদা দিয়ে নিতে পারি। এটা কেমন হাইলাইট বলো তো? টমেটোর স্কিনটা কিন্তু অনেক স্লিপি, তাই না? চকচকে, সেই চকচকে ভাবটা বোঝানোর জন্য আমরা এই সাদাটা ব্যবহার করছি। এবারে আমরা যেটা করব, জাস্ট নিচে আমরা একটু শেড দিয়ে দিব। একদম শেষে আমরা লালের সাথে একটু কালো মিশিয়ে, কালোর পরিমাণটা অনেক বেশি থাকবে, লালের পরিমাণটা কম থাকবে, একদম কালচে খয়েরি কালারটা নিয়ে কোথাও কোথাও আমরা একটু বর্ডার দিয়ে দিব। খুব সাবধানে বর্ডারটা দিতে হবে, যেন আমাদের ছবিতে কোথাও বর্ডার মোটা হয়ে না যায়, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। এইভাবে কোথাও কোথাও আমরা একটু চিকন বর্ডার দিয়ে দিব। আপু, তোমার টমেটো ড্রয়িংটা অনেক সুন্দর হচ্ছে। এই তো আমাদের টমেটো আঁকা শেষ। ওয়াও আপু, এটা তো দেখতে অনেক সুন্দর লাগছে। আপু, এটা তো দেখতে পুরো রিয়েল লাগছে। তাই? চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো টমেটো আঁকা। চলো আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে টমেটো এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা শিখবো স্টোন ক্রাফট।
আমরা স্টোন ক্রাফট করব আজকে, তাই না? হ্যাঁ, এটা কি স্টোন, তাই না? স্টোন। এরকম স্টোন পাওয়া যায়, স্টোনগুলো দিয়ে কিন্তু আমরা মজার মজার সব ক্রাফট করতে পারি। স্টোনগুলোকে নিয়ে পরিষ্কার করে আমরা সংরক্ষণ করব আগে, এরপরে এই স্টোনগুলোর ভেতরে আমরা চাইলে এই ধরনের সাদা রং করে নিতে পারি। সাদা রং যদি আমি আগে করে নিই, কারণ স্টোনের কালারটা তো অনেক ডার্ক থাকে, এবড়ো থেবড়ো থাকে, মিক্সড কালার থাকে। আমরা যখন বেস কালারটা সাদা করে নিব, তখন এটার উপরে আমরা যে রঙই দিব সেই রঙই কিন্তু দেখতে ভালো লাগবে। তো এরকম আমরা সাদা করে নিলাম। সাদা করে নেওয়ার পরে স্টোনটা দিয়ে কি করা যায় আমরা একটু চিন্তা করি। অনেক কিছুই তো করা যায়, তাই না? এই পাথরটার উপরে আমরা একটা কার্টুন ক্যারেক্টার করব। সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে হাল্ক। দ্য ইনক্রেডিবল হাল্ক। হ্যাঁ, অনেক শক্তিশালী হাল্ক, তাই না? তো আর আমরা গ্রিন কালারের। গ্রিন কালারের এইটাতে আমরা আগে হাল্কটা হালকা করে একটু এঁকে নিব। আমরা কিন্তু হালকের একটা হালকা আউটলাইন এঁকে নিলাম। আমরা এবারে এটাকে একটু মার্কার দিয়ে ডার্ক করে নিব। অনেক বড় মুখ হয় হালকের, তাই না? হ্যাঁ, হাল্ক চিৎকার দিলে পুরো এরিয়াটায় ওর চিৎকারের আওয়াজ শোনা যায়। এই দুইটা অংশ হচ্ছে হালকের দাঁত, আর এই অংশটা হচ্ছে হালকের জিহ্বা। এই মাঝেও কিছু একদম রাফ ক্যারেক্টার থাকবে, সেটা আমরা পরে দিয়ে দিব। আমরা এবারে কালারে চলে যাই। সবুজ রং দিয়ে হালকটার মুখটা রং করে নিব, তাই না? কেন? কারণ হালকের ক্যারেক্টারটা সবুজ। সবুজ। দেখো এই যে সবুজ রংটা ভীষণ সুন্দর একটা সবুজ মনে হচ্ছে না? হ্যাঁ, আমরা যদি বেসটা সাদা করে না নিতাম, তখন কিন্তু এই সবুজটা একদম ডার্ক হয়ে যেত, কালচে সবুজ হয়ে যেত। এটা দেখতে এত ভালো লাগতো না। এই কারণেই আমরা প্রথমে একটা বেস রং দিয়ে নিয়েছি। স্নেহা, তুমি কি জানো হাল্কের টিমের নাম কি? কি? অ্যাভেঞ্জার্স। আর হাল্ক কিন্তু কমিক্স থেকে এসেছে। কমিক্স থেকে কার্টুন, তারপর কার্টুন থেকে মুভি। আমরা পুরো ফেসটাতে সবুজ রং করে নিচ্ছি। নিচের পোর্শনটাতেও আমরা সবুজ রং করে নিব। আমরা সাদাটা যখন করব তখন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরেই আমরা অন্য রং করব। কেমন? আচ্ছা। স্নেহা, তুমি কি জানো হাল্ক যখন নর্মাল থাকে তখন ওর নাম কি থাকে? কি থাকে? ব্রুস ব্যানার। আর ও যখন রাগ হয়ে যায় অথবা ব্যথা পায়, তখন এও রাগ হয়ে প্রথমে এতটুক থাকে, তারপর রাগ হয়ে বড় হতে হতে এতটুক হয়ে যায়। ও, এর জন্যই ওর নাম দেওয়া হয়েছে। আমার কিন্তু হাল্কের ক্যারেক্টারটা দেখতে ভীষণ ভয় লাগে। হ্যাঁ, কারণ হাল্ক অনেক রাগী হয়। হ্যাঁ, আর আমার হাল্কের 1000টা খেলনা আছে। তাই? হাল্ক আর স্পাইডারম্যানের। তার মানে তুমি হাল্ক এবং স্পাইডারম্যান ভীষণ পছন্দ করো, তাই না? হ্যাঁ। এবারে আমরা যেটা করব, একটু লাল রং নিয়ে নিব। এটা শুকাতে শুকাতে আমরা জিহ্বাটার মধ্যে লাল রং দিয়ে নিব, তাই না? হ্যাঁ। স্নেহা, তুমি কি জানো হাল্ক ওর একটা মুভিতে একটা সুপার হিরোর সাথে ফাইট করেছিল? হ্যাঁ, আমি ওই সিনটা দেখেছিলাম। আমরা জিহ্বাটা লাল রং দিয়ে নিচ্ছি। স্নেহা, তুমি কি জানো ওই সুপার হিরোটার নাম কি যে হাল্কের সাথে ফাইট করেছিল? নাম হচ্ছে ওলভারিন। ওলভারিন, হ্যাঁ, এবার মনে পড়েছে। ওলভারিন হচ্ছে ব্রাউন আর ইয়েলো কালারের। হ্যাঁ। এবারে এই যে সাদা দাঁত আছে, আমরা এই অংশগুলোতে হালকা পাতলা করে কালো নিয়ে একটু দাঁতের ক্যারেক্টার দিয়ে দিব। এবারে ভেতরের অংশে আমরা কালো দিয়ে নিব। জানো তাকবীর, হাল্কের কিন্তু অনেক শক্তি আছে। হ্যাঁ, হাল্ক এতই শক্তিশালী যে হাল্ক একটা টোকাতে কাউকে এখান থেকে ফেলে দিতে পারে। এবারে চুলের অংশে আমরা কালো করে নিব। স্নেহা, তুমি কি হাল্ককে পছন্দ করো? করি।
আমি তো অনেক পছন্দ করি। সেটা আমরা তাকবীরের কথা শুনেই বুঝতে পেরেছি, তাই না? হ্যাঁ, আর আমি ওর পুরো নামও জানি। বলো পুরো নাম। দ্য ইনক্রেডিবল হাল্ক। হ্যাঁ। আর ও যখন নর্মাল মানুষ থাকে তখন ওর নাম হচ্ছে ব্রুস ব্যানার। আচ্ছা, তার মানে তাকবীর ভীষণ ভালো লেখাপড়াও করেছে হাল্ক নিয়ে। সারাদিন কি হাল্ক দেখো? হ্যাঁ, টিভিতে আমি অনেক হাল্কের মুভি দেখি। আচ্ছা। আর মাঝে মধ্যে কার্টুনও দেখি। এই যে হাল্কের চুল এরকম থাকে না? হ্যাঁ। এবারে আমরা চোখের অংশে রং করে নিব। যেহেতু রাগী ক্যারেক্টার, তাই কিন্তু চোখটা একটু রাগী রাগী হবে, তাই না? হ্যাঁ। জানো তাকবীর, হাল্ক এমন জোরে চিৎকার দেয় যে চিৎকার শুনলে মানুষের কান এক নিমিষে শেষ হয়ে যাবে। হ্যাঁ। এবার দেখো হাল্কের মুখের যে ভাঁজ আছে সেই ভাঁজ আমরা দিয়ে নিব। চিৎকার দিলে যেরকম ভাঁজ পড়ে না মুখে, সেই ভাঁজ দিয়ে নিচ্ছি। আর স্নেহা, হাল্কের চিৎকার যদি কেউ কাছের থেকে শুনে তাহলে তো সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। হ্যাঁ। আর তার জ্ঞান ফিরলে যদি কেউ তাকে কিছু বলতে থাকে তখন সে কানে কিছু শুনতে পায় না। এই তো আমাদের হাল্ক আঁকা হয়ে গেল। এটা সত্যি সত্যি হাল্কের মতো লাগছে। তাই? আপু অনেক ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ, হাল্ক তো একটু ভয়ঙ্করই, তাই না? চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের স্টোনের মধ্যে হাল্কের ছবি আঁকা। চলো আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে পাথরের উপরে আমরা কি করে কার্টুন ক্যারেক্টার হাল্কের পোর্ট্রেট করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজ আমরা জানবো বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্য অর্থকরী ফসল সোনালী আঁশ পাট সম্পর্কে। তোমরা কি পাট চেনো? ওই যে যেটা দিয়ে দড়ি বানায়। হ্যাঁ। এটা দিয়ে তো পাপোশও তৈরি করে। হ্যাঁ, এটা দিয়ে পাপোশও তৈরি করে। শুধু পাপোশ দড়ি সেটা না, পাট দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। চলো বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ এবং অর্থকরী ফসল পাট সম্পর্কে আমরা স্ক্রিনে দেখে আসি। চলো আপু। কৃষিপ্রধান বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্য অর্থকরী ফসল সোনালী আঁশ পাট। পাট শুধু একটি আঁশ উৎপাদনকারী গাছ নয়, বরং এটা আমাদের জাতীয় প্রতীক। পাটের সঙ্গে আমাদের সোনার বাংলা ধারণার একটা যোগসূত্র আছে। সোনার বাংলা ঘিরে গড়ে উঠেছে আমাদের জাতিগত ঐতিহ্য। সেখানে ঢেউ খেলানো সোনালী আঁশ যেন আমাদের মুক্তির সন্ধান দেয়। এই কথাগুলো বলেছেন অস্ট্রেলিয়ান নিবাসী জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী তার সোনালী আঁশ লেখায়। বাংলায় পাট চাষ হয়ে আসছে সুপ্রাচীন কাল থেকে। ৩,০০০ বছর পূর্বে বাংলাদেশের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে পাটের চাষ শুরু হয়েছিল। তবে বাংলায় নতুন করে পাটের উত্থান হয়েছিল ১৮৫০ সালে। পাট ও পাটজাত দ্রব্য বাজারজাত করে একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো বলে পাটকে সোনালী আঁশ বলা হতো। একমাত্র পাট বাংলাদেশের অর্থকরী ফসল হিসেবে বিশ্ব বাজারে সোনালী আঁশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। একসময় পৃথিবীর উৎপাদিত পাটের ৭৫% বাংলাদেশে উৎপন্ন হতো। এমনকি এই পাট থেকে বিপুল পরিমাণ অর্থ অর্জিত হতো। বাংলাদেশে ২০ লক্ষ একর জমিতে প্রতি বছর পাট চাষ হয়। পাট সাধারণত একটি বর্ষাকালীন ফসল। এর জীবনকাল ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত, চৈত্র বৈশাখ থেকে আষাঢ় শ্রাবণ। ১ হেক্টর বা ৭.৫ বিঘা জমিতে পাট চাষ করলে তা ৩ মাসে ১৫ টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে।
এবং 11 টন অক্সিজেন প্রকৃতিকে দেয়। এছাড়া পাটের পাতা প্রতিনিয়ত জমিতে মিশে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে মাটির স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা রাখছে। দেশে উৎপাদিত পাটের শতকরা 70% দেশে ব্যবহার হয়, বাকি 30% কাঁচা পাট ও পাটজাত দ্রব্য হিসেবে রপ্তানি হয়। পাটের আঁশ থেকে পাটের সুতা, ব্যাগ, বস্তা, পর্দা, কার্পেট ইত্যাদি তৈরি হচ্ছে। পাটকাঠি থেকে তৈরি হচ্ছে পার্টিকেল বোর্ড, প্রিন্টারের কালি। সর্বশেষ পাট থেকে উৎপাদিত পলিথিনের বিকল্প পচনশীল ব্যাগ বাংলাদেশ সহ গোটা বিশ্বে সাড়া ফেলে দেয়। দুঃখের বিষয় হল সোনালী আঁশ খ্যাত পাট তার অতীত ঐতিহ্য হারিয়েছে অনেক আগেই। কালের বিবর্তনে পাটের সেই কদর এখন আর নেই। পাটের সোনালী অতীত এখন কেবলই ইতিহাস। ব্রিটিশ সাম্রাজ্যবাদী আমল থেকে বহু বছর পর্যন্ত পাট উৎপাদনে আমাদের দেশ পৃথিবীতে প্রথম স্থানে ছিল। বিংশ শতাব্দীর শেষের দিকে পাট উৎপাদনে আমরা দ্বিতীয় স্থানে নেমে আসি। সবকিছুর পরেও পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন পাট চাষিরা। আশা নিরাশার দোলাচলে এখনো বছর বছর তাই কৃষকের আঙিনা রঙিন করে রাখছে এই সোনালী আঁশ। প্রতি বছর এক বুক স্বপ্ন নিয়ে পাট চাষ করেন গ্রামের সাধারণ কৃষক। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান, সবুজ পাটকে রূপান্তরিত করেন সোনালী বর্ণে। এর পরেও বিক্রি করতে গিয়ে পড়েন দুর্বিপাকে। কখনো ভালো দাম পান, আবার কখনো বা একেবারেই পান না। অনেক সময় আবার লাভের চেয়ে ক্ষতিটাই হয় বেশি। এর পরেও সামান্য লাভের আশায় প্রতি বছরই পাটের আবাদ করেন চাষিরা। পাট চাষিদের অভিযোগ, প্রতি বছর পাটের উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এই অবস্থায় অনেক কৃষকই পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। চলতে থাকা উত্থান পতনের মধ্যেও পাট শিল্পের উপর দেশের প্রায় 3 কোটি মানুষ বিভিন্নভাবে নির্ভরশীল। তা সত্ত্বেও 1951 সালের আগে পর্যন্ত এই ভূখণ্ডে কোনো পাট শিল্প গড়ে ওঠেনি। 1951 সালে প্রথম প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজি জুট মিল। Pakistan also boasts the world's largest jute mill at the Adamji Works near Dhaka. Jute has always been an important product of this area, and today this is a major industrial centre. The cloth that rolls off the looms of India and Pakistan adds up to one of the biggest textile industries in the world. It could have been Indian cotton, for instance, that the Queen wore on many of her engagements. স্বাধীনতার পরও পাটের সোনালী দিন ছিল। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতায় এ শিল্প বর্তমানে চরম অবহেলায় নিপতিত। পলিথিন বা সিনথেটিক আঁশের ক্রমাগত বিস্তারে পাটের কদর ক্রমাগত কমে গেছে। বন্ধ হয়ে গেছে অনেক পাটকল। লোকসান ও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সরকার পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজি বন্ধ করে দেয়। বর্তমানে যে কয়টি পাটকল এখনও চলছে সেগুলির অবস্থাও ভালো নয়। দুর্নীতি, অদক্ষতা, অযোগ্যতা ও অব্যবস্থাপনার কারণে একের পর এক বন্ধ হতে থাকে পাটকল। সোনালী আঁশ পাট চাষ বৃদ্ধিতে কৃষকদের সহজ শর্তে ঋণ, পাটের ব্যাপক চাষাবাদ, বন্ধ পাটকলগুলো চালু করা, পাটকল শ্রমিকদের ন্যায্য মূল্য, পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে পারলে ঐতিহ্যবাহী এই শিল্পটি আবারও ঘুরে দাঁড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। সোনার বাংলার পাটের সোনালী আঁশ বাংলাদেশের ঐতিহ্য। আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই শিল্প।
এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে দেশের এক সফল ইতিহাস এবং মিশে আছে স্বকীয়তা। এদেশের অর্থনীতিতে বহু বছর ধরে স্বমহিমায় গৌরবান্বিত হয়ে আছে সোনালী আঁশ, পাট। সোনালী আঁশ ও রূপালী কাঠি উভয়ই দেশের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র। কর্মসংস্থানে অর্থ উপার্জন, দারিদ্র্য বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন, সর্বোপরি এদেশের ঐতিহ্য নিজস্বতা রক্ষায় পাট শিল্পের গুরুত্ব অনস্বীকার্য। পরিবেশ বান্ধব পাটজাত পণ্য হোক আমাদের নিত্যদিনের সঙ্গী। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় পাটকে আমরা হারিয়ে যেতে না দিই। ফ্রেন্ডস, আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেশকে ভালোবেসো। বাই বাই।